বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমরা বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং আমার ডানে রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বিএনপি চেয়ারপারসন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং সবাই তার সুস্বাস্থ্য কামনা করেন, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই দোয়াও সবাই দেশবাসী করছেন। রাষ্ট্রপতি, উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই, গোটা দেশবাসী। সর্বশেষ অবস্থা কি মিস্টার হাবিব, একটু আপনি যদি জানা থাকে আমাদেরকে ব্রিফ করতে পারেন। আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, তারা তৃতীয় মাত্রা দেখছেন, তাদের সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ-আলোচক মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্জু ভাইকে আমার শুভেচ্ছা। আমি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য যে দোয়া মাহফিল ছিল বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, সেখানে গিয়েছিলাম। আমরা যতটুকু জানি ওনার শারীরিক অবস্থা ভালো না। মাঝখানে কথা আসছে বিদেশে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা। এখনও বিদেশে যাওয়ার মতো শারীরিক সেই সক্ষমতা তিনি পাননি। এখন তো লাইফ সাপোর্টে উনি। হ্যাঁ, এই জন্য এখন দেশবাসীর দোয়া একমাত্র সম্বল। বিভিন্ন এলাকায় আমার দোয়া করছে, আমার এলাকায় প্রতিটা ওয়ার্ডে ইউনিয়নের দোয়া হচ্ছে। একটা জিনিস দেখেন, আমি সর্বপ্রথম বলেছিলাম ওনার চিকিৎসার বাইরে নিয়ে গেলে যতদিন না আসবেন জেলে থাকবো, ফিরে না আসেন তার জন্য ফাঁসি হয়, রায় হয়, আমি সে ফাঁসির দড়ি বা রুটি গলায় নিয়ে মরবো, তবু দেশের জন্য কলঙ্কিত না হয়, চিকিৎসার জন্য বাইরে যেতে না পারার কারণে। এখন দেখেন অনেকেই বলছে আমি কিডনি দেবো, লিভার দেবো। সেদিন আমার ওখানে একটা প্রোগ্রাম ছিল, হাজার হাজার মানুষ, মানে অকল্পনীয় মহিলা পুরুষ। যখন হাবিব সাহেব দোয়া করতে করতে একটা পর্যায়ে উনি আবেগে আপ্লুত হয়ে আমার লিভার দেবো সব বলতে হলে আমার 2টা কিডনি দিয়ে দেবো প্রয়োজনে। মানে ভাবেও না যে 2টা কিডনি দিলে মানুষ বাঁচবে না। ভালোবাসাটা শ্রদ্ধাভক্তি এতখানি। এই জন্য আমরা মনে করি মহান আল্লাহ পাক করোনা আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মারা গিয়েছিল উন্নত দেশে, সকল চিকিৎসা থাকা সত্ত্বেও তখন আল্লাহ পাক এখন বাঁচিয়ে রেখেছেন। এই জন্য মনে করি যে আল্লাহ পাক এই যা ওনাকে চাই। অসুস্থতা কি বাংলাদেশের আগামী দিনের রাজনীতিকে খুব একটা জটিল অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে অনেকের মধ্যে? এটা তো আসলে বাংলাদেশে বিএনপির রাজনীতি সামনের দিকে এগিয়ে না যায়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে খুবই জটিল অবস্থা থেকে যাবে। আজকে একটা দেখলাম, ইউটিউবে সব কথা তো আমি বলে করি না, মঞ্জু ভাই বলতে পারবেন, আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন ছিল মনে হয়, সেখানে স্লোগান শুনলাম পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এরকম একটা। তো এই যে সমস্তগুলি আমাদের সামনে আসতেছে, এগুলো তো আমরা কল্পনাও করিনি। আমি ওই প্রসঙ্গে একটু পরে আসি। মিস্টার মুজিবুর রহমান মঞ্জু। ধন্যবাদ দিলু ভাই। হাবিব ভাই আছেন এখানে। অ্যাকচুয়ালি বেগম খালেদা জিয়ার লেটেস্ট আমরা যেটা শুনলাম যে ওনাকে লাইফ সাপোর্ট দিয়ে নেওয়া হচ্ছে, আমি এখনো ক্রস চেক করতে পারি নাই আপনার কাছে, গত রাতেই নেওয়া হচ্ছে। তো ওনার অবস্থাটা যায় যা, কারণ ওনার লিভার, কিডনি, তারপর তো আর্থ্রাইটিসের আগে থেকে তো ওনার মেজর অপারেশন হয়েছে, বেশ দীর্ঘদিন থেকেই তো অসুবিধাটা হচ্ছিল। পরে লাস্ট যেটা লন্ডন থেকে উনি চিকিৎসা করে এসেছেন, সেখানের পরে অনেকটা কিছুটা বেটার অবস্থান ছিলেন। আমি সবসময় যেটা বলি যে বেগম জিয়া, আমরা যে আপসহীন নেত্রী বলি, উনি কিন্তু লম্বা সময় ধরে এই অসুস্থতার সাথে যুদ্ধ করছেন এবং প্রত্যেকবারই উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় যান এবং আবার আল্লাহর রহমতে আবার উনি ফিরে আসেন। বাংলাদেশেই ওনার অলমোস্ট চিকিৎসাটা বেশি হয়েছে, বিদেশে গিয়ে তো শুধু একটা অপারেশন হয়েছে সম্ভবত লাস্ট টাইম। আপনি যে কথাটা বলছেন যে ওনার কোনো ধরনের খারাপ খবর আমাদের রাজনীতির প্রভাব ফেলবে কিনা, অবশ্যই ফেলবে, তা তো নিঃসন্দেহে ফেলবে। একটা হচ্ছে যে একটা দলের প্রধান হিসেবে, যেমন আমরা একসময় কিন্তু আমরাও বিএনপির বিরুদ্ধে রাজনীতি করেছি, বেগম জিয়ার বিরুদ্ধে আমরাও রাজপথে স্লোগান দিয়েছি 90-এর দশকে যখন হয়েছে। তো সেই পর্যায় থেকে আবার আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনার নেতৃত্বেই আমরা আন্দোলন করেছিলাম। আমার মনে আছে যে আপনার 98-99 সালের দিকে আমরা তখন ছাত্র, তখন সর্বদলীয় ছাত্র ঐক্য গঠিত হয়েছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে আমরা একদল প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ এসেছিলাম
29 মিনিট রোডের বাসায়, উনি তখন বিরোধী দলীয় নেত্রী। প্রথম ওনার সাথে আমার জীবনের প্রথম সাক্ষাৎ। তো আমরা যেহেতু চট্টগ্রাম থেকে এসেছি, উনি আমাদেরকে আলাদা করে গুরুত্ব দিলেন, আমাদের বক্তব্য শুনলেন। এত মানে মোলায়েমভাবে এবং এত ধৈর্য সহকারে উনি আমাদের কথা শুনলেন। আমার একটা পার্সোনাল পরিচিতি, যেটা আমার বাড়ি ফেনী, প্রফেসর মাহবুবুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন। তখন উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা সাবেক ভাইস চ্যান্সেলর হিসেবে উনি পরিচয় করে দিলেন যে ওর বাড়ি তো ফেনীতে, এবং সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী উনি যেহেতু আমার মামা হন, ওই পরিচয়টা উনি দিলেন। তো ফলে উনি আমাকে খুব স্পেশালি লোকেট করলেন, এবং এর পরের বার যতবার ওনার সাথে দেখা হয় উনি আমাকে বলে, তুমি গিয়াস কামালের ভাগিনা না? তো এটা আমার একটা বিরাট স্মৃতি থাকবে ওনার সাথে। আমাদের এরপরে তো অনেকবার ওনার সাথে আমরা কাজ করেছি একসাথে। আমার যেটা মনে হয়েছে যে বেগম জিয়ার যারা সান্নিধ্যে গিয়েছেন তারা সকলেই স্বীকার করবেন যে ওনার ব্যক্তিত্বটা অসাধারণ এক ধরনের ব্যক্তিত্ব। এই যে অসুস্থতা লম্বা সময় ধরে উনি কাজ করেছেন। আমার আরেকটা স্মৃতি আছে ওনার সাথে গভীর, সেটা হচ্ছে আরাফাত রহমান কোকো যখন মারা যান, তখন আমরা ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। উনি তখন 3 তলার বাসায়, উনি নামেন নাই, আমরা দোতলায় ছিলাম অনেকে। তো সেখানে মওদুদ আহমেদ সাহেব, তারপরে ওই যে খোকন ভাইয়ের স্ত্রী শিরিন আপা তো খুব ক্লোজলি ছিলেন। ওনারা সবাই অসুস্থ হয়েছেন। ওনারা বলছেন আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি, কারণ আমরা তো বন্দি জীবনের মতো ছিল একটা পরিস্থিতিতে। কিন্তু বেগম খালেদা জিয়া একটু অসুস্থ হন নাই। উনি একদম আইসোলেটেড ছিলেন লম্বা একটা সময়, এবং ওখানে থেকে উনি বেরও হন নাই। উনি যথেষ্ট মানে ওনার পার্সোনালিটিটা এমন, উনি শোকটা কাউকে প্রকাশ হোক সেটা হয়তো উনি দেখাতে চান নাই। আমি সেটা বলি যে উনি জীবনের একজন সফল নারী হিসেবে ওনার লাইফটা প্রপারলি উনি শেষ করতে পেরেছেন। এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছেন, যে এত বড় একটা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জেলে থেকে, বন্দি থেকে, বাড়ি থেকে উচ্ছেদ হয়ে, এত বড় অসুস্থতা সত্ত্বেও সেদিন লাস্ট দেখা ওনার সাথে, আপনিও তো ছিলেন, আপনার সশস্ত্র বাহিনী দিবস, আমার স্ত্রীর সাথে ছিল। সে বলছিল যে কারোর সাথে ছবি তোলার ইচ্ছা নাই, ওনার সাথে একটা ছবি তুলব। তো সে একটা আপনার সেলফি তুলেছে। আমার যেটা মনে হয়েছে যে আপনি দেখেছেন সেখানে কিন্তু চিফ অ্যাডভাইজারও ছিলেন, কিন্তু বেশিরভাগ লোকের আকর্ষণ ছিল শুধু মানে বেগম জিয়ার সাথে একটু দেখা করা। চিফ অ্যাডভাইজারের সাথে, যে চিফ অ্যাডভাইজার তো এমনি একজন গ্লোবাল সেলিব্রিটি, কিন্তু ওই দিন আলাদা সবাই মনে করেছে যে না, বেগম জিয়াকেই সবাই দেখতে যাবে, সবাই একটু করবে। ওখানে একটু ভিড়ও হয়েছে, এবং এটা একটু ক্ষতিও হয়েছে আমার যেটা মনে হয় আর কি, যে ডাক্তাররা ব্যক্তিগতভাবে বলেছেন যে ওনার ওখানে যাওয়াটাকে তারা সমর্থন করেন নাই, এবং ওখানে এত মানুষের ভিড় এটা ওনার জন্য, ওনার শরীরের জন্য ক্ষতিকর হয়েছে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে বেগম জিয়ার এই বর্ণাঢ্য জীবন এবং এই যে বহুমাত্রিক পরিস্থিতি উনি ফেস করেছেন, এবারে নির্বাচনে ওনাকে প্রার্থী দেওয়া হয়েছে, অনেকে প্রশংসাও করেছেন, অনেকে সমালোচনাও করেছেন। কিন্তু উনি যদি মিনিমাম সুস্থ থাকেন, আমি বলবো না যে 3টা আসনেই উনি ইলেকশন করার মতো ওনার ক্যাপাসিটি আছে, উনি অন্তত একটা আসনে ইলেকশন করে যদি উনি ইলেক্টেড হয়ে পার্লামেন্টে যেতে পারতেন, তাহলে আপনার ওনার ইলেকশন করতে তো আর ওনার যাওয়ার দরকার পড়বে না, মানে পরে নাই আমি বলছি পার্লামেন্টের প্রেজেন্স, উনি যদি নেক্সট আমাদের ত্রয়োদশ পার্লামেন্টে এমন যদি হতো, কাল্পনিকভাবে বলছি আর কি, যে উনি পার্লামেন্টে হাজির হয়েছেন, তাহলে এটা একটা হিস্ট্রিক্যাল একটা জায়গা হতো, একটা মানুষের উত্থান পতন, চলাফেরা, আঁকাবাঁকা জায়গা থেকে উনি আবার এসে দাঁড়িয়েছেন। এবং হতে পারে উনি প্রধানমন্ত্রী হবেন, অথবা ওনার দলের কেউ হয়, যদি হয় রাজনৈতিকভাবে যদি জিতেন, ওনাদের দল যদি জিতে, তাহলে এটা একটা পরিপূর্ণতা রাজনৈতিক জায়গায় আমরা একটা হিস্ট্রিতে একটা মানে পার্ট অফ হয়ে থাকবেন আর কি। তো আমরা তো ওনার জন্য এখন দোয়া করতে পারি, এর বেশি তো কিছু না, আমরা দোয়া করছি যাতে ওনাকে সুস্থতা দান করেন। আমি পরশুদিন বা তার আগের দিন আমার নির্বাচনী এলাকায় গিয়েছিলাম, তো সেখানে সাংবাদিকেরা যেহেতু ফেনীর ওনার কথা জিজ্ঞেস করেছেন, অনেকে জিজ্ঞেস করেছেন যে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে কিনা। আমি বলেছি নির্বাচন ওই অর্থে তো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না ওনার অসুস্থতার কারণে, তবে যদি আল্লাহ না করুক কোনো খারাপ খবর আসে, তখন বিএনপি যেহেতু উনি নেত্রী, বিএনপি যেহেতু তাকে নির্বাচনে প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে বিএনপি যদি চায় যে না নির্বাচন আরও কিছুদিন পিছাক, আমরা একটু শোকগ্রস্ত, তাহলে এটা হতে পারে। এবং অন্যান্য দলও আমি মনে করি এটার সাথে কেউ দ্বিমত করবে না, কারণ বেগম জিয়া এখন কিছুটা দল মতের ঊর্ধ্বে উঠে এক ধরনের জাতীয় অভিভাবকের অবস্থানে উনি পৌঁছে গেছেন, এবং আমি দেখিনি যে কেউ তার প্রতি খুব হোস্টাইল আচরণ করছে এখন, সবাই বরং মিস্টার হাবিবুর রহমান হাবিব, এই আলোচনা যে ওনার অসুস্থতা বা কোনো দুর্ঘটনা ঘটলে নির্বাচন বা রাজনীতি কী হবে, তার সঙ্গে আরেকটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গত কয়েকদিনে, যে বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান তিনি কবে দেশে ফিরবেন, এটা অভ্যুত্থানের পর থেকেই আলোচনার মধ্যে আছে। সম্প্রতি তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, এবং সেই স্ট্যাটাস নিয়েও প্রচুর কথা হচ্ছে। প্রতিদিনই একদিন আমরা দেখলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বললেন যে ওনার আসতে কোনো বাধা নেই। তারপরের দিন দেখলাম আমরা পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে একদিনেই ওনাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। গতকালকে আইন উপদেষ্টা বলেছেন যে কোনো আইনি জটিলতা আছে বলে তার জানা নেই। একটু যদি আপনি আমাদেরকে বলেন। ওনার আসার ব্যাপারটা তো আমরা বিভিন্নভাবে জানতে পারতাম। একসময় সালাউদ্দিন সাহেব বললেন স্থায়ী কমিটির সদস্য নভেম্বরে আসবেন। আমার একটা ধারণা ছিল তফসিল ঘোষণা হলে উনি আসবেন, কিন্তু উনি নিজে যখন বলেছেন তার আশাটা শুধু তার একার উপর নির্ভর করে না, তখন আমাদের কাছে একটা প্রশ্ন দেখা দিয়েছে। এই কথাটা তো এমনিতে বলেননি। যেমন 5 তারিখের আগে আসার কথা অনেকে অনেক বললে আমি আসার পক্ষে ছিলাম, কিন্তু তারপর আমি সবচেয়ে বিপক্ষে ছিলাম যে এখন আমাদের দুইজন নেই, মানে জাতীয় শক্তির দুইজন মানুষ থাকতে একজন নেই, থাকলো না আরেকজন আছে, তখন একটা প্রদীপ যে নিভে যায়। সেই কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আসার কথা চিন্তা করি না, এরপরে আসবে এটাই চিন্তা করেছেন। এখন সরকার যেমন বলেছেন উনি আসতে চাইলে ওনাকে ট্রাভেল পাস দেওয়া হবে। আমি সরকারকে বলবো যে সমস্ত আইনি জটিলতাকে মিনিমাইজ করে এই কথাটা সরকার। এর মধ্যে আবার ইলেকশন কমিশনের থেকে সচিব বলেছেন যে তিনি ভোটার হননি, অবশ্য চাইলে ইসি চাইলে তিনি যে কোনো সময় ভোটার হতে পারবেন, ভোট দিতে পারবেন। সেটা ঠিক, এদিক সরকারের সার্বিক সহায়তা লাগবে। সরকারকে একটা কথা বলতে হবে, আমার 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 এটা দাবি যে ওনার সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমাদের সরকার বহন করবে বা সরকার এটা দেখভাল করবে। তার কারণ হলো কি জাতীয় আন্তর্জাতিক গ্লোবাল রাজনীতি অনেক কিছুর মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। একটা জিনিস তাকে ধন্যবাদ দিতে চাই, সমালোচকরা অনেক সমালোচনা করবে, শুধু তারেক রহমান কারোর কাছে মুসলেখা দেননি। মানে কোনো দেশের সাথে ঠিক আছে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনার কথা মতো চলবো বা আপনার সাথে সমন্বয় করে চলবো, নত ধরনের পররাষ্ট্র নীতি যাকে বলে, এই ধরনের কারোর সাথে উনি কোনো কমিটমেন্ট করতে যাননি। কমিটমেন্ট করতে গেলে বা কমিটমেন্ট করলে যে কোনো একটা দেশের সাথে ভালো, যে কোনো একটা বড় দেশের করলেই কিন্তু ওনার আশাটা এই প্রশ্নটা আসতো না। উনি সেটা চাচ্ছেন না। উনি চাচ্ছেন বাংলাদেশের একজন মানুষ হিসেবে শহীদ জিয়া রহমান যেমন নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবেই উনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন, যেন তাকে জীবনও দিতে হয়েছে। উনিও চাচ্ছেন যে বাংলাদেশের উনি নেতা, বাংলাদেশের মানুষ বাংলাদেশ নেতৃত্ব দেবে তার মতো করেই। এইটার জন্য ওনাকে ধন্যবাদ একটা দেওয়া উচিত। কিন্তু কিছু কিছু মানুষ এমন ভাষায় কথা বলছে যে কী সব আকাশের মণি না কিসের মণি টনি কি শুনি, নামটাও ভালো জানি না, আগে দেখতাম না চিনতামও না, যেসব ভাষায় কথা বলছে অনেকে, তাই এখন মায়ের প্রতি দরদ নাই, কেমন সন্তান। তো এই সময় তো আকাশমণিরা নাকি তাদের পরিবার নাকি আমেরিকা, বাবা আমেরিকা থাকে। এই যে যে সমস্ত কথাবার্তা এগুলি বলার, যেখানে তার মা অসুস্থ, মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, প্রার্থনা করছে মন্দিরে মন্দিরে বিভিন্ন জায়গায় যার মতো করে, সেই মুহূর্তে তাকে এত বড় আঘাত দেওয়া মানুষের পক্ষে সম্ভব না। আমি তো জানি ওখানে মায়ের উপর দরদ আছে কিনা। আমাদের যখন শেষ মিটিংয়ে আমাদের যখন প্রার্থীতা, আমরা যারা প্রার্থী ছিলাম তাদেরকে নিয়ে যখন বসেছিলেন, বসার পর উনি কথা বলতে বলতে গিয়ে একটা পর্যায়ে বললেন যে আমার মা তো আপনাদের জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছেন, আমাদেরকে কোরবানি করেছেন। আমার মা তো আমাদেরকে নিয়ে চলেও যেতে পারতেন, উনি দেশ ছেড়ে যাননি আপনাদের কথা চিন্তা করে, এত কষ্ট করেছেন, জেল দিয়েছেন। কথা বলতে বলতে কিন্তু থেমে গিয়েছেন, একটা পর্যন্ত কথা বলতে পারেন নাই। সেই মুহূর্তে তার চোখ থেকেও কিছু অশ্রু নির্গত হওয়ার মতো উপক্রম হয়েছিল। আমরা যারা ছিলাম আমরা প্রত্যেকেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তো মায়ের প্রতি দরদ নাই থাকতো তাহলে কথা বলতে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা কত মানুষ সেখানে ছিলাম, এইভাবে থেমে যেতেন না। তার আছে কে বলেন তো? অতি অল্প বয়সে বাবাকে হারিয়েছেন, একদম ছোট্ট শিশু বয়সে ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। তার একটা ভাই ছিল একমাত্র, তাকে উনি হারিয়েছেন, ভাই জানাজা আসতে পারেননি। তার আছে তো একমাত্র মা, তারপরে তার দর থাকবে না, আমাদের দর থাকবে। এই যে যারা কথাগুলো বলেন নিষ্ঠুর আচরণ, আমি ব্যক্তিগতভাবে আমার কথা আমি বলতে চাই, আমার ভাই মঞ্জু ভাই যারা বললেন আমি মনেই করতেই পারি না। আমি এখনও বলতাম, আগে তো বলেছে না, যখন ম্যাডাম খালেদা গুরুতর অসুস্থ ছিল তখন তাই বলেছেন হে আল্লাহ
আমার জীবনের সমস্ত হায়াত নিয়ে আপনি ওনাকে দিয়ে দেন। কারণ আমি যখন 2009 সালে মারাত্মক অসুস্থ ছিলাম, 1 কোটি টাকা খরচ করে বিদেশে আমার লিভার ট্রান্সপ্লান্ট করার সুযোগ ছিল না, আমার সেই সময় উনিও পাঠিয়েছিলেন। ট্রান্সপ্লান্ট করার আগে না, পরে তা 50 লাখ টাকা খরচ হওয়ার পরে আমি ফিরে আসতাম, যদি কোনো চিকিৎসা না পেতাম হয়তো আমি তখনই চলে যেতাম। এটা আমার হলো আলাদা, আমার তার উপর দায়বদ্ধতা, যে কারণে ওনার তো লিভার প্রয়োজন দেখা দিচ্ছিলো, লিভার ট্রান্সপ্লান্ট করতে। তখন আমি কিন্তু বলেছিলাম আমার লিভার দেবো, আমারটা না লাগলে আমার 4টা ভাই আছে, যে কোনো যারটা লাগবে তারটাই দেবো। যেদিন বিদেশে যান সেদিনও বলেছিলাম চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার অনুরোধ লিভার যদি ট্রান্সফার করতে দরকার না হয়, করার দরকার না যদি হয়, আগে আমারটা না ভাইটা, তারপর লটারি করবেন। তো এইটা আমার জীবনের, আমি এখনও বলি আপনাকে, আমি এখন কি বলি জানেন, আমি বলি যে ম্যাডাম খালেদা জিয়া নির্বাচনটা করুক এবং একটা পর্যায় পর্যন্ত দেশটাকে সেবা করার জন্য সুযোগ পায়। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও এসে মায়ের সাথে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করুক। মানুষ তো চিরদিন কেউ বেঁচে থাকবেন না। তারেক রহমান যেতে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সন্তান, যেটা ব্যাখ্যা আমি অনেকবার দিয়েছি কী কারণে। মায়ের সাথে থেকে দেশটা পরিচালনা করার সুযোগ, অভিজ্ঞতা সঞ্চয় করুক। এর বিনিময়ে বলুন তো আমি কি বলবো, বলেন, এর বিনিময়ে আমি বলবো আমাকে তো মনোনয়ন দিয়েছে দল, আমার ইলেকশন করার দরকার নেই, আমি বিদায় হয়ে যাই, আমি বিদায় হয়ে গেলে একটা হাবিব যাবে, উনি গেলে বাংলাদেশের মানুষের সব কিছু তছনছ হয়ে যাবে। কারণ বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে, দেশনীতি বেগম খালেদা জিয়া ছাড়া কোনো অভিভাবক নেই। তো আমার মতো আমার জীবনে সব হায়াত নেমে আগেও বলেছি, এখন যদি আরও তার মাঝখানে বেঁচে গেলাম। ধন্যবাদ, আমি এই কামনা করি। বিষয়টা তো সত্যি খুবই স্পর্শ করে, যেহেতু ওনাদের দলের নেত্রী, খুবই স্পর্শ করবেন স্বাভাবিকভাবে। মানে আমি তো বললাম যে বেগম জিয়ার, আমি সঙ্গে তারেক রহমানের প্রসঙ্গটাও, যেটা যেহেতু আচ্ছা, তারেক রহমান সাহেবের যে স্ট্যাটাসটা, এটা নিয়ে আমরা গত কয়েকদিন ধরেই আলোচনা করেছি। সিম্পলি আমার কাছে মনে হয়েছে যে এই স্ট্যাটাসটা আর অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে। অতীতে আমাদের মধ্যে কিন্তু এই আলোচনাগুলো ছিল যে উনি দেশে আসতে পারছেন না। ধরেন আওয়ামী লীগ পিরিয়ডে একটা জিনিস ছিল যে ওনার মামলা আছে, ওনার থ্রেট আছে, উনি আসতে পারছেন না। এরপরে আওয়ামী লীগের পতনের পরে মামলাগুলো একটা সেটেলমেন্ট হলে উনি আসবেন, এটাই একটা ধারণা ছিল। তো আমার তো মনে হয় অলমোস্ট মামলাগুলো সেটেলমেন্ট হয়ে গেছে। এরপরে আমরা বিএনপির ভাষ্য থেকেই 2-3 ধরনের কথা শুনেছি, যে নভেম্বরে উনি ফিরছেন বা ডিসেম্বরে ফিরবেন, এ ধরনের আলোচনা শুনেছি। তো এখানে ব্যারিয়ার কি থাকতে পারে? কারণ তারেক রহমান তো একটা দলের প্রধান, কিন্তু তার বাইরে উনি তো এই জাতীয় নেতা, ফলে ওনাকে নিয়ে তো আলোচনা হবেই। তো আমরা যখন টেবিল টকে বসি, বিভিন্ন জায়গায় সাইড টক হয়, অনেকগুলো ধারণা মানুষ বলে। তো একটা ধারণা হতে পারে যে এখনও কোনো মামলা রয়ে গেছে কিনা, আইনগত কোনো বাধা আছে কিনা, উনি আসলে উনি ফ্রি কিনা, এটা এখনও পর্যন্ত স্পষ্ট না। তবে সেদিন যেহেতু আইন উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটা আমার কাছে মনে হয় যে এটা একটু পরিষ্কার হয়ে গেছে যে সরকারি তরফ থেকে বা আইনগত জায়গা থেকে কোনো বাধা নাই। আর 2টা বাধা থাকতে পারে। একটা হতে পারে ব্রিটিশ গভর্নমেন্টের কোনো নর্মস অ্যান্ড রেগুলেশনের মধ্যে উনি আটকা আছেন কিনা, বা সেখানে কোনো প্রসেসের ব্যাপার আছে কিনা, আইনগত বিভিন্ন বিষয়, সেটা একটা ইস্যু। আর একটা হতে পারে দলীয় সিদ্ধান্ত। আমরা যারা রাজনীতি করি, আমাদের তো আসলে পার্সোনাল লাইফ একটা সময় গিয়ে কনসিডার্ড হয়ে যায় টু দি পার্টি পজিশন। পার্টি অনেক সময় আমাদেরকে পার্টির ডিসিশন মানতে হয়। যেমন আমরা এখন ইলেকশনে প্রার্থী হয়েছি, পার্টির ডিসিশন, আমাদেরকে যেতে হচ্ছে, এলাকায় পার্টিসিপেট করতে হচ্ছে। অনেক সময় পার্টির প্রোগ্রামের সাথে ফ্যামিলি প্রোগ্রাম ক্ল্যাশ করে, তখন আমাদেরকে পার্টির প্রোগ্রামকে প্রাধান্য দিতে হয়। ফলে আমরা, তারেক রহমানের একটা কথা যে আমার সিদ্ধান্ত আমি স্বাধীন না, এটা ওই পয়েন্ট অফ ভিউ থেকে কারেক্ট। বাট যখন ওনার মায়ের ইস্যু থাকবে, তখন এই জায়গাটা একটা কনফিউশন তৈরি করে, কারণ মা তো আবার পার্টিরও চিফ। সো এখানে তো 2টা সত্তা না, একটা সত্তা ওনার কাছে। আমাদের কাছে 2 রকম, ওনার কাছে তো একই সত্তা। তো এই জায়গা থেকে পার্টি যদি ওনাকে কোনো কারণে, মানে ওই যে বারিত করে, বা উনি বলছেন যে আমার সিদ্ধান্তের অবারিত নয়। আরেকটা কথা উনি বলেছেন যে রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত, মানে রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই
হ্যাঁ, তো এখানে এখানে আরেকটা আমি তাহলে দেখি ব্রিটিশ গভর্নমেন্টের কোনো ব্যারিয়ার আছে কিনা, এটা তো আমরা জানি না, এটা ওনাকে ক্লিয়ার করতে হবে বা ব্রিটিশ গভর্নমেন্টকে বলতে হবে। ওনাদের পার্টিগত ডিসিশনে কোনো কারণে ওনারা সংকোচ বোধ করছেন কিনা বা শঙ্কা বোধ করছেন কিনা বা ওয়াইজ আনওয়াইজ কোনো ধরনের মধ্যে আছেন, এটা পার্টি ডিসাইড করতে পারবেন। আদার দেন যেটা আছে, আমি আপনাকে বলছি পাবলিকলি কিছু কথা আলোচনা আছে যে ওনার লাইফ থ্রেটে আছে, উনি এক ধরনের হুমকির মধ্যে আছেন, ঝুঁকির মধ্যে আছেন। এটা তো হতেই পারে, আমরা সবাই তো কম বেশি ঝুঁকির মধ্যে আছি, তাই না? ইদানিং তো আপনাকেও নানাভাবে মানে কটু কথা শুনতে হয়, আমি শুনেছি। হাবিব ভাই তো শুনেই, আমি তো আগে থেকেই শুনছি। তো আমরা সবাই কম বেশি নানা ধরনের ঝুঁকি থ্রেটের মধ্যে আমরা আছি। তো আমাদের থ্রেট আর ওনার থ্রেট তো সমান না। তো এখন এইটা তো আবার কেউ পাবলিকলি বলতে পারবো না আমরা যে থ্রেটটা কোথাকার থেকে, বা কখনো কখনো হয়তো সমালোচনার দৃষ্টিতে আমি যদি বলি, আমরা বলবো যে আমরা সবাই তো থ্রেটে আছি, বাট আমাদের জীবন তো থেমে নেয়, আমাদেরকে তো কাজ করতে হচ্ছে। তো রাজনীতিবিদ হিসেবে এই থ্রেট কখনোই ফুল ফ্লেজেড আপনার রিজলভ হবে না। রাজনীতির জায়গা থেকে এই থ্রেট থাকবে। ইভেন রাষ্ট্রীয় নিরাপত্তা থাকার পরেও থাকবে। বেগম খালেদা জিয়ার সম্পর্কে আমরা যতটুকু শুনেছি, আমি এখনও পরিষ্কার না, বাট আমি খুবই বিশ্বাস করি যে ওনাকে পয়জনিং করা হতে পারে, যে কথাগুলো আছে পাবলিকলি, যে ওনাকে জেলখানায় পয়জনিং করা হয়েছে, সেই ধরনের কিছু ইঙ্গিতও পাওয়া গেছে ওনার সম্পর্কে, ওনার স্বাস্থ্য পরীক্ষা করে। তো তারেক রহমান, ওনার মা যদি এত বড় থ্রেট ফেস করতে পারে, হোয়াই নট, উনি কেন প্রস্তুত থাকবেন? ওনার বাবা তো এই দেশের মানে মধ্যেই জীবন দিয়েছেন, তাই না? আর যিনি মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, উনি তো জীবনকে হাতে নিয়ে যুদ্ধ করেছেন। সো আমি এই ফেসবুক পোস্টটা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছে। এই ফেসবুক পোস্টটা সেলফ কন্ট্রাডিকশন ক্রিয়েট করেছে বলে আমি মনে করি। এবং উনি যদি চলে আসবেন তো উনি আজ হোক কাল হোক আসবেন, উনি যখন আসবেন হয়তো এগুলো সলভ হয়ে যাবে। রাজনীতিতে তো নানা কথা ওঠে, নানা ধরনের প্রশ্ন। তো হাবিবুর রহমান হাবিব, আমরা যে প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করছি এবং নির্বাচনটা খুবই নিকটে, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হবার কথা। নির্বাচন কমিশন যদিও প্রথমে একটা ধারণা দিয়েছিল যে ডিসেম্বরের ফার্স্ট উইকে তারা তফসিল ঘোষণা করবে, এখন সেটা দ্বিতীয় সপ্তাহে গেছে। সো নির্বাচন কি কোনো জটিলতা, যেমনটা মিস্টার মঞ্জু বলছেন যে বিএনপিও যদি চায় নির্বাচন পিছিয়ে দিতে, তাহলে হয়তো বাকি দলগুলো হয়তো এই জায়গায় একমত হয়ে যেতে পারে। আবার কিছু কিছু দলের তো চাওয়াই আছে যে নির্বাচনটা আর একটু পরে হোক, তাদের আকাঙ্ক্ষা। তো আপনি এখানে বলি যে আজকে আমরা যে প্রশ্নের সম্মুখীন বা যে পরিস্থিতির সম্মুখীন, রাজনৈতিক অঙ্গনে, রাজনৈতিক যে পরিমণ্ডলে পৃথিবীর কোনো দেশ কোনোদিন এই ধরনের কোনো সমস্যা ফেস করেন। এটা নতুন একটা সমস্যা, এই ধরনের একটা সমস্যা। তারপরে আমি যে কথাটা আগে বললাম, মহানবীর সরকার যখন বলেছিলেন প্রথমে আরফান করবো, দ্বিতীয় তারেক রহমানকে সহ বাইরে চলে যান, নিরাপদে জীবনযাপন করেন, তখন উনি পরিষ্কার বলেছেন আমাদের দুটি সন্তান, লাখো সন্তানের মা, আমি এদের ফিরে যেতে পারি না। বিএনপি কিন্তু ওই রাজনীতির সাথেই কিন্তু বিএনপি আছে। যেমন আমি একদম রাজসাক্ষী হিসেবে বলবো, 2008 সালের নির্বাচন কোনোভাবেই বিএনপিকে আসতে দেওয়া হবে না। যখন মোয়াল্লেমের সেই ফখরুদ্দিনের সাথে উনি আপোষ করলেন না, তারপরেও কিন্তু উনি জিদ ধরলেন যে জরুরি আইন উঠায় নিতে হবে, উঠানোর পরে নির্বাচন দিতে হবে। আমি হেরে যাব, আমাকে হারিয়ে দেওয়া হবে, দেশ গণতান্ত্রিক ধারে ফিরে আসুক। এখনও বিএনপি কিন্তু ওই ধারার সাথে, ওই রাজনীতির সাথেই বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে, মাটির মানুষের রাজনীতি করে। সেজন্য দেশের মানুষ চায় কি, দেশটা কী চায়। দেশ তো অনির্বাচিত সরকার হাতে বেশি দিন থাকলে আর্থিকভাবে একদম পঙ্গু হয়ে যাবে, যাচ্ছেও তাই। আপনাদের সবসময় আপনার এখানে তো বিশাল একটা আপনার অভিজ্ঞতা সঞ্চয় হয়, আপনার বিভিন্ন ধরনের লোক আসে, সবার কাছ থেকে আপনি জানতে পারেন, বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে জেনে আপনার অভিজ্ঞতা হয়েছে। তাই আপনিও বলবেন অর্থনৈতিকভাবে দেশটা কিন্তু অনেক দিক পিছিয়ে যাচ্ছে। তো আর কতদিন? এখন বিএনপির একটা খুবই একটা অপ্রত্যাশিত একটা পরিস্থিতিতে পড়েছে। এইটাকে কেন্দ্র করে যদি নির্বাচনটা পিছিয়ে যায়, দেশ থেকে অনেক পিছিয়ে যাবে। তারপরে কোথায় যাবে তার কিন্তু শেষ নেই, তার আর শেষ নেই গানটার মতো অবস্থা হবে। তাই আমি মনে করি এখন এখান থেকে একমাত্র উত্তরের পথ, একমাত্র পাত উপরাল্লাহ। উপরাল্লাহ এত বড় করোনার হাত থেকে যখন বাঁচাতে পারেন, এই দেশে চিকিৎসা ভালো হওয়ার কথা না, এই দেশে চিকিৎসা ডাক্তারদের চিকিৎসা দেওয়ার হায়াত রেখে থাকেন, সেই আল্লাহ পাক
এত তাড়াতাড়ি ওনাকে নিয়ে যাবেন, এটা আমি ভাবতেও পারি না, মনে করতেও পারি না, বিশ্বাস করতে আমি চাই না। তাই আমি মনে করি নির্বাচনও থেমে থাকবে না, উনিও আমাদেরকে ছেড়ে চলে যাবেন না। মহান আল্লাহ পাকের অশেষ করুণায় লাখো মানুষের পৃথিবী সৃষ্টি হওয়ার পর একটা মানুষের জন্য এত কোটি কোটি মানুষ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেনি। আমি মনে হয় সবচেয়ে বেশি দোয়া অংশ সারা পৃথিবীতে যত দোয়া ভার্চুয়াল সব ম্যাক্সিমাম দোয়া প্রধান থাকতাম। আমারও একটা বক্তব্য থাকতো, হে আল্লাহ, আমরা কোটি কোটি মানুষ যখন দোয়া করছি, যদি ওনার ক্ষতি হয়ে যায় তাহলে আমরা ইমানহারা হয়ে যাব। আমরা আর কোনো দিন অসুখে পড়লে বিভিন্ন কারণে হাত আর আল্লাহর কাছে, হে আল্লাহ আপনি আমাকে সেবা দান করেন, আমাকে আপনি অসুখ থেকে আপনি আমাকে ভালো করে দেন, কোনোদিন আমি ইমানহারা হয়ে যাব। অতএব আমাদের লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি ইমানহারা না হই, সেজন্য অন্তত হায়াতটা দিয়েছেন। এখনও কত মানুষ প্রত্যেককেই যেতে হবে, কিছু করবার নেই, ছাগল দিচ্ছে। এত লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের দোয়া আমার মনে হয় যে আল্লাহ পাক কবুল করবেন। উনি আবার সুস্থ হয়ে অন্তত বাসায় ফিরে আসবেন। আর ওনার নির্বাচনের কথা যা বললেন, ওনার কোথাও যাওয়া লাগবে না। আগেও যতগুলি আসলে দাঁড়িয়েছেন সবচেয়ে বেশি ভোট জিতেছেন। অতএব আমার মনে হয় যে নির্বাচনটা একটা ইস্যু, যে বিএনপির অভ্যন্তরীণ যে ইস্যু আছে বেগম জিয়া তারেক রহমানকে কেন্দ্র করে, এর বাইরেও এখন আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নানা মেরুকরণ, নানা লিয়াজো, সমঝোতার চেষ্টা দেখছি। ওদিকে জুলাই সনদ নিয়ে এক ধরনের আলোচনা, গণভোট নিয়ে আরেক ধরনের বিতর্ক, বিশেষ করে জামাতের দিক থেকে কিছু কিছু প্রসঙ্গ আছে, যদিও একই সঙ্গে তাদের নির্বাচনের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এনসিপি এখন পর্যন্ত খুব একটা তার অবস্থান খুব একটা পরিষ্কার নয় যে আসলে। তো এটাকে বোঝা যায় যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে ফেব্রুয়ারির আগে। আমি যতটুকু বুঝি, আমার দু একটা জায়গায় ইনফরমেশন নেওয়ার একটা সুযোগ আছে, অনেক উপর পর্যায়ে জানার সুযোগ আছে। আমি আজকেও আমি জানি যে নির্বাচনটা হবে। আমি লিখে দিয়ে গেছিলাম আরেকদিন আপনার কাছে, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় এই সরকার ক্ষমতা থাকবে না। তার কারণ এই সেনাবাহিনী মশার কামড় খেয়ে গ্রামে গঞ্জে গিয়ে এই লাশ পাহারা দিবে না। আর লাশ পাহারা না দিলে পরিবর্তন হলে, আজকে যে আমরা এইটা না হলে করবো না, ওইটা আগে হতে হবে, ওইটা পরে হতে হবে, পিঠের চামড়া অনেকেরই থাকবে না, আমাদের কিছু হবে না। আমি তো 17-18 বছর ধরে আমরা তো অত্যাচারিত হয়েই আসতেছি। কিন্তু যারা নতুন যারা এই যে তাল বাহানা যারা করছেন, এবং এই দেশের সমস্ত মানুষের ক্ষোভ কিন্তু তাদের উপরে গিয়ে পড়বে। তা নির্বাচন না হওয়া মানে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়া। কোথায় চলে যাবে দেশের অর্থনীতি আপনি হিসাব করতে পারেন? আমি ক্ষমতা যেতে পারবো না, অমুক দল ক্ষমতায় চলে যাবে, এইটা ঠেকানোর জন্য একবার এক ধরনের ছলচাতুরি করবে, এক সময় এক দাবি নিয়ে আসবে, এটা মানুষ কিন্তু এর গ্রহণ করবে না। আমি একটু বলে শেষ করি যে আমি একটা দলকে দেখতেছি, তারা বেপরোয়া। নাম নেবেন না? তার নাম জামাত ইসলাম। আমি মনে করছিলাম এপি পার্টির কথা বলবো। স্বাধীনতা মানে কি বলে স্বস্বীকৃত। ওনাদের আমির সাহেব বলেছেন যে ওনারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন নাই, এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, একবার রাখতে পারে রাজাকার, আলবদর, আসলাম, শান্তিকাম সব ঠিক করেছেন। এবার আরেকটা দিন হলো মঞ্জুর রাগ করবেন না, এই পার্টির 3 জন নেতা আছেন। একটা শফিকুর রহমান, তার নামের আগে মৌলানা আছে নাই, জাসদের কর্মী একসময়, ডাক্তার মানুষ। গোলাম পরওয়ার, অনেকে বলে অধ্যাপক না, লেকচারার, ওনার নামের আগে হাফেজ কারি আছে নাই। তৃতীয় একজন ডক্টর আবদুল মোহাম্মদ তাহের, তার নামে কে আছে? আল্লামা আবদুল মোহাম্মদ তাহের। একটা ইসলামী দল করবেন আপনি এদেশে কোরআন হাদিসের শাসন কায়েম করবেন। আবার প্রধান 3 ব্যক্তির এক ব্যক্তি মাদ্রাসায় পড়েন নাই, ইসলামিক জ্ঞান নেই তাদের। আপনি এদিকে বলে যাচ্ছেন মাদ্রাসায় না পড়ে ইসলামিক জ্ঞান হতে পারে না, ইসলাম হতে পারে না, আল আজহার ইউনিভার্সিটি পারে না, দন্তরেখা না। তার কারণ একটা জিনিসের বেসিক একটা জিনিস থাকে, শিখতে পারে, বেসিক একটা জিনিস থাকে। আমি তো ওই ইয়েতেই বিশ্বাসী না। এবং দেখেন এখানে তো না, শুধু তারা যে এটা বিশ্বাস করে না, আবুল আলম মদুদি সাহেব তার 9টা সন্তান একটা মাদ্রাসা পড়ে নাই, তার জামাত শিবিরও করে নাই। নিজামী সাহেবের একটা ছেলে মেয়েরা মাদ্রাসা পড়েন নাই। এই যে আপনার সাধারণ সম্পাদক ছিল কি মুজাহিদ, তার ছেলে মেয়ে কিন্তু লেখাপড়া করে না। এমনকি গোলাম আজমের ছেলে মেয়ে কি মাদ্রাসা পড়েছে?
যারা ইসলামের কথা বলে, ইসলামিক শাসন, আইনের শাসন, সতলোকের শাসন কায়েম করবে, তাদের সন্তান পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত, মাদ্রাসা পড়েন নাই, ইসলামী শিক্ষাদান করেন, তারা কি এটা মানুষের সাথে প্রতারণা করে না? আর সবচেয়ে বড় কথা যেটা, এরা মিথ্যা কথা বলতে এত ভালোবাসে। আমার গাড়ি চালায় যে ছেলেটা, ও অ্যাক্সিডেন্ট করতে খুব ভালোবাসে, যে কোনো সময় যে গাড়ি লাগাই যায়, একেবার বহুবার অ্যাক্সিডেন্ট করছে। আর আরেকটা আমি যে ভাড়ায় চড়ি যেটা, ওর নাম রাজীব, এ গর্তের মধ্যে ফেলতে খুব ভালোবাসে, রাস্তায় যেখানে গর্ত পাবে সেখানে গাড়িটা নামায় দেয়। জামাত ইসলামের কাছে মিথ্যা কথা এত পছন্দ। এই যে আমার এখানে যে কাজটা করলো, কি দানবীয় কায়দায়, কত 27, মানে আপনার পাবনায় আমার নিজের ইউনিয়নে। আগের দিন ওদের মহিলা কোনো ভোট চাইতে গেছে, কোরআন শরীফ নাকি ছোটো করে নিয়ে গেছে হাতে করে, যাক আমাদের ওদের ভাষ্য, গিয়ে সেখানে দাঁড়িপাল্লা ভোট দিলে বেশি যাওয়া যাবে, একটু করেন, প্রতিজ্ঞা করেন, এটা শুনে একটু প্রতিজ্ঞা করেন। কিছু করার পরে তারপর ওখানে আমাদের মক্কেল মিদ্দা নামে একজন, সে আর বলছে যে আপনি এইভাবে ভোট চাচ্ছেন কেন? ভোট চান, কোনো সমস্যা নেই, শপথ করাচ্ছেন কেন, ওয়াদা করছেন কেন? এইটা হলো মহা অপরাধ। এর আগে আরেকদিন অপরাধ হয়েছে, ভোটার আইডি কার্ড নিতে নাম্বার, তো সেখানে দিতে চায়নি, পরে এটি করছে। তারপরে ওই পুরুষ এসে বলছে আপনি ওইগুলো দেন, আপনি আমাদের আইডি কার্ড নেবেন কেন, আপনার তো নেন কেন? মানে বেছে বেছে বিএনপির, কারণ ভোটের আগের দিন আমরা স্লিপ দিই না। এই কত অনৈতিক তারা, এই ভোটার এই আইডি কার্ডের নাম্বারটা নিয়ে যাবে এবং ভোটের আগের দিন স্লিপগুলো দিয়ে আসবে তাদের কর্মীদের হাতে, বোরকা পরে গিয়ে তারা দিয়ে আসবে, তার আমাদের ভোটটা আগে দিয়ে দেবে, তারপর তাদের ভোটটা তারা দেবে, বোরকা তো বলতে পারবে না, এরকম। তো এরকম ওই একটা ঘটনাকে প্রতিবাদ করার কারণে একদম 20-30-50টা মোটরসাইকেল নিয়ে এসে মেরে লোকটার মাথাটা ফাটাই দিল, ভাত রান্না করা ভাত ভেঙে চলে ফেলে দিল, ফ্রিজ চালনা যা আছে সব ভেঙে দিল। আমরা তারপর প্রতিবাদ করলাম, থানাতে মামলা দিলাম, শুধু তারা আবার ওটা মামলা দেয়, মানে কোনো ঘটনা না ঘটায় মামলা, এটা মহামিথ্যা স্যার। এখানে পরের দিন আমার পাবনা জেলার আমির আবু তালেব মণ্ডল, উনি পার্থিব, আমার পাবনা 4-এর, উনি একদম 1 মাইক্রো ভর্তি অস্ত্র এবং নিজের গাড়ি থেকে অস্ত্র নিয়ে ওখানে গিয়ে, ওখানে ওই আপনার ওই যে মক্কেল মিদ্দা ছিল, আলহাজ মোড় একটা আছে, ওখানে ও ছিল, যাই দেখা যায় এটি মক্কেল মিদ্দা ছেড়ে শুরু করেছে মায়ের। এখন মক্কেল মিদ্দা দেখলে আমার ছেলে শুনতে পেলো, তারপর 0.5 কিলোমিটার কাছে, ও তোর মোটরসাইকেল গেছে, ওরা দিয়েছে মায়ের। তারপরে এলাকার লোক মারতে 11 জনকে মারে। তারপর এলাকার লোকজন, মেয়েরা বটি যা পেয়েছে নিয়ে ঘেরাও করছে, ডাকাত পর্যন্ত ঘেরাও করে কোপানো শুরু করছে, সত্যি কথা আর কি। তখন তারা ওখান থেকে বেরিয়ে আসার জন্য গুলি করছে। তালেব মন্ডল নিজেও নাকি করেছে, আমি মানে একদম প্রত্যক্ষদর্শী, যাকে মেরেছে সেও গুলি করেছে, তার সাথে যেটা ছিল তুষার, সে গুলি করেছে, মামুন আর অনেকগুলি অস্ত্র ছিল, 30-40 রাউন্ড নাকি গুলি হয়েছে। তারপরে গুলি করতে করতে তারা বেরিয়ে আসে, পাকিস্তান আর্মি যখন গুলি করতে পিছিয়ে বা বেরিয়ে চলে আসতো, মোটরসাইকেলগুলো রেখে আসছিলো, সেটা মোটরসাইকেল পাবলিক পরে কেউকে নিয়ে যায়, রেখে দিয়েছে কোথাও বাসে, এখন উদ্ধার হচ্ছে, কিছু পুড়িয়েও দিয়েছে হয়তো। তো এটা খুবই স্বাভাবিক, এটা জনরোষের শিকার। আবার ওখানে গিয়ে মিথ্যা মামলা আবার দিল, আমার তারা এইগুলো বলবে। তো এই জন্য বলে মিথ্যা কথা বলতে তারা খুবই পছন্দ করে, একদম মিথ্যা না বলে। আমি আগে বলতাম না যে বিগত সরকারের মন্ত্রী এমপিরা প্রধান থেকে বিএনপির বিরুদ্ধে না বললে ভাত হজম হতো না। আমি মিস্টার মঞ্জুর কথা শুনে আসি ফাঁকে। হাবিবের কাছে আমার প্রশ্ন আর কি, যে এই যে জামাতের সম্পর্ক উন্নয়নের কথা বললেন, যে জামাতের লোকেরা আলেম না, তারপরে যে মিথ্যাচারের কথা বললেন, এটা কি এখনকার না এটা আগেও ছিল? মানে আপনাদের সাথে যখন জোটে ছিল তখনও এরকম চরিত্র ছিল কিনা তাদের? তখনও ছিল না তখনও ছিল, তখন তো আমি ভাবলাম যে না, এটা তখনও ছিল, তখন আপনাদের কেন ছিল? এখন এদের সে আওয়ামী লীগ তো ভয়ঙ্কর আকারে ছিল, তারা ফ্যাসিস্ট আকার আর দানব আকার, তার ওই দানবকে রক্ষা করার জন্য সবাই মিলে একসাথে আমরা আন্দোলন করেছিলাম। আচ্ছা, তো যেহেতু হাবিব ভাই প্রশ্নটা তুললেন যে ওনার পাবনার যে গণ্ডগোলটা, তো এখানে মানে আমি তো আর ওনাদের 2 দলের মাঝখানে আমি যেটা দেখি আর কি, সেটা হচ্ছে এই ধরনের সন্ত্রাস, এবং এই সন্ত্রাসের পর আমি জানি না, যেখানে গোলাগুলি হয়েছে, যেখানে মানুষ আহত হয়েছে, কোপাকুপি হয়েছে, গোলাগুলি হয়নি, গুলি হয়েছে, আচ্ছা গুলি হয়েছে, কোপাকুপি হয়েছে, যাই হোক ফাঁকা গুলি হয়েছে, আপনি নিজে বলেন যে কোপাকুপি হয়েছে, মোটরসাইকেল হয়েছে ইত্যাদি হয়েছে। তো এখন কথা হচ্ছে, দেখেন আমরা বারবার যে প্রশ্নটা তুলছিলাম যে এই যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বিএনপি, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি জামাত বা এনসিপি বা আমরা, এই যে আমাদের মধ্যে যখন মারামারি হয়,
প্রথম হচ্ছে মারামারি কেন হচ্ছে, এর কারণটা কি? আমাদের তো এতদিন মারামারি তো হয় না, এতদিন বিএনপি জামাতের সাথে মারামারির খবর তো আমরা শুনি নাই। তো এখন মারামারিটা হচ্ছে নিশ্চয়ই কে এমপি হবে, কে ক্ষমতায় আসবে, কে ভোট কার্ডটা গ্রহণ করবে, কে কাকে শপথ করাচ্ছে, এগুলো নিয়ে টুকটাক হচ্ছে, পোস্টার ছিঁড়াছিঁড়ি হচ্ছে। এখন এখানে পুলিশ কি ভূমিকা নিচ্ছে? ধরেন যে আমি দেখলাম যে একটা ছেলে গুলি করেছে, তার ছবি আসছে, বা ছবিটা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে যে সে আসলে কার, কোন দলের, বিএনপির না জামাতের। জামাতের যিনি এমপি প্রার্থী, ওনার গাড়ির কিন্তু একটা ছবি আমি দেখেছি যেখানে গুলি লেগেছে। সাধারণ জ্ঞান মনে করে যে জামাতের গাড়িতে যেহেতু গুলি লেগেছে, নিশ্চয়ই বিএনপির লোকেরা গুলি করেছে, যেহেতু বিএনপির সাথে মারামারি হয়েছে। আবার আমি দেখলাম যে যেই ছেলেটার ছবি প্রকাশিত হয়েছে তার সম্পর্কে বলা হচ্ছে যে সে জামাতের ক্যাডার, জামাতের নামও বলা হচ্ছে যে এটা কি মণ্ডল, তুষার মণ্ডল নাম। প্রশ্ন হচ্ছে যে পুলিশ এখানে এখনো কাউকে গ্রেফতার করেছে কিনা, বা পুলিশি তৎপরতাটা এখানে কি ছিল, যেখানে এত বড় ঘটনা ঘটছে। এবং এটা কিন্তু মানে হাবিব ভাইয়ের কথা শুনলাম যে 2-3 দিন ধরে ঘটনা ঘটছে। এই কথাগুলো আমরা বলার চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনী এই জায়গায় কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এখনও তো নির্বাচনের তফসিলই ঘোষণা হয় নাই, ঠিক আছে? তো এই তফসিল ঘোষণা হওয়ার পরে এই মারামারি আরও প্রকট আকার ধারণ করে কিনা। বিএনপি এখনও তার প্রার্থিতার প্রাথমিক তালিকা দিয়েছে, কিছু কিছু জায়গায় রিভিউ চলছে, কিছু কিছু প্রচুর জায়গায় বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে, রিভিউর আবেদন চলছে, আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে এরপরে যে বিএনপির মধ্যেও একটা মানে সেটেলমেন্ট নিয়ে যে একটা ঝামেলা হবে, বিএনপি জামাতের মধ্যে যে মারামারি গণ্ডগোল হবে, এগুলো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফেস করতে পারবেন কিনা। এটা যদি থাকে তাহলে তো ইলেকশন নিয়ে আমাদের একটা শঙ্কা যেটা থাকে যে ইলেকশনে তো ব্যাপক মারামারি হতে পারে, গণ্ডগোল হতে পারে। এই মারামারি গণ্ডগোলটা ব্যাপারে সরকার কি ভাবছে? আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বারবার সরকারকে বলছি যে দেখেন, বিএনপি জামাতকে আমরা খুবই মানে সংঘাতপূর্ণ অবস্থায় দেখতে পাচ্ছি। একে অপরের বিরুদ্ধে নানা ধরনের উত্তেজক কথাবার্তা আমরা লক্ষ্য করছি। এবং এখানে আমি যদি বলি যে বিএনপির প্রচুর আমি দোষ ধরতে পারবো, বা বিএনপির প্রচুর লোকদের নানা ধরনের কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা আমি দেখব, ঠিক তেমনিভাবে জামাতের যে একটা আদর্শিক রাজনৈতিক দল, তাদেরও কিন্তু আদর্শের চাইতেও তাদেরও পাল্টাপাল্টি রাজনীতির একটা লক্ষণ দেখা যাচ্ছে। তারা বিএনপিকে কোনো অর্থে ছাড় না দিয়ে মোটামুটি কাউন্টার করছে। রাজনৈতিক জায়গা থেকে ঠিকই আছে, কাউন্টার না করলে তো মানুষ তাকে প্রতিদ্বন্দ্বী আকারে ভাববে না। তো এই যে বিএনপি জামাতকে প্রতিদ্বন্দ্বী আকারে ভেবে, বন্ধু ছিল এতদিন, এখন প্রতিদ্বন্দ্বী আকারে ভাবছে এবং তারা মারামারি করছে, গণ্ডগোলে লাগছে। আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন যে রাজনৈতিক জোটের সমীকরণ কী হবে। এই কারণেই কিন্তু আমরা কিন্তু বিএনপির সাথে আমরা জোটবদ্ধ ছিলাম না, কিন্তু বিএনপির রাজনৈতিক যে সংগ্রাম, আমরা এই সংগ্রামকে সাপোর্ট করেছি। জামাতের রাজনীতির আমরা বন্ধু ছিলাম না বা সহযাত্রী ছিলাম না, কিন্তু জামাত যে নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছে জামাতকে, জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা এটার প্রতি সহমর্মী ছিলাম। কিন্তু আমরা এখন দেখছি যে এই পুরনো দুটো রাজনৈতিক দলই পুরানো রাজনৈতিক সংঘাতে আবার জড়িয়ে পড়ছে এবং অলমোস্ট মোটরসাইকেল র্যালি করা, হাজার হাজার লোক নিয়ে অর্থের ছড়াছড়ি, একে অপরের পোস্টার ব্যানার ছেঁড়া, এই একই ধরনের রাজনৈতিক ফরম্যাটে যাচ্ছে। ফলে আমরা যারা নতুন রাজনীতি করতে এসেছি, আমরা ভাবছি এই দুই বলয়ের বাইরে গিয়ে নতুন কোনো বলয় সৃষ্টি করা যায় কিনা। লক্ষ্যটা কি? তো সেই বলয়ের লক্ষ্যটা হচ্ছে যে ক্ষমতায় যাওয়া না বিরোধী দল না, লক্ষ্যটা হ্যাঁ, আপনি যদি বৈষয়িক জায়গা থেকে দেখেন একরকম, আমরা লক্ষ্যটা চাচ্ছি যে ইলেকশনের সময় তো বৈষয়িক জায়গা থেকেই লক্ষ্যটা একটা জায়গা, সেটা হচ্ছে যে একটা যেটা নতুন রাজনৈতিক বন্দোবস্তর আমরা কথা বলছি সেটাকে সামনে আনা। আর আমাদের একটা হোপ যে না, কিন্তু এই বন্দোবস্তের চর্চা তো বেশ কয়েক মাস ধরে আপনারা করলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। হ্যাঁ, এই বন্দোবস্তের জায়গায় আমি আপনাকে বলছি, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় আমরা দেখেছি প্রচুর হতাশার স্পট আছে। আমরা মানে ঘটনা হচ্ছে এই হতাশার স্পটের বাইরে তো আমাদের কোনো আশার আলোও নাই। ফলে আমরা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কার্যক্রমে যারা অংশীদার আছে, আমরা একে অপরকে সমালোচনা করেছি, একে অপরকে বলেছি যে আমাদের জন্য এই রাজনীতির আশাটা নষ্ট করা ঠিক হবে না। আমাদের যাদের ভুল ত্রুটি হয়েছে, আসেন আমরা ভুল ত্রুটির বিষয়টা স্বীকৃতি দিয়ে মানুষের কাছে অ্যাপোলজি চেয়ে আমরা আবার নতুন জায়গাটা আসি যে ভাই, এই দেশটাকে বাঁচাতে হলে একটা নতুন বন্দোবস্তটা লাগবে। আপাতত বন্দোবস্ত বলতে আমরা নতুন যেই জুলাই সনদটা আমরা স্বাক্ষর করেছি, সেখানে যে কয়েকটা হাইলাইটস পয়েন্ট আছে, ধরেন একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকবেন না, কনস্টিটিউশনাল পয়েন্টগুলোতে মানে একটা নিয়োগটা একটু স্বচ্ছতার মধ্য দিয়ে হবে, সংসদে 70 অনুচ্ছেদের জায়গাটা এক ধরনের স্বাধীনতা থাকবে এমপিদের, এই ধরনের যেই বিষয়গুলো আমরা করেছি,
সেখানে আমাদের ধারণা যে এইটা যদি চর্চা হয়, গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে, জুডিশিয়ারি একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে, পুলিশ একটা প্রাতিষ্ঠানিক জায়গায়, প্রফেশনাল জায়গায়। এখন এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা যখন আসতে চাচ্ছি তখন আমরা অনেকগুলো ব্যারিয়ার দেখতে পাচ্ছি, এবং সেই ব্যারিয়ারটা হচ্ছে আপনি এখন যে প্রশ্নটা করলেন যে ইলেকশনে তো ক্ষমতা যাওয়ার প্রশ্ন, নির্বাচিত হওয়ার প্রশ্ন। আমরা মনে করছি যে বিএনপি জামাতের যেই ভোটের রেশিও আমরা দেখছি, সেখানে ধরেন কোথাও কোথাও আমরা জরিপে দেখছি বিএনপি 22 থেকে 25, জামাতকে আমরা দেখছি 12 থেকে 17, 18 কোথাও দেখতে পাচ্ছি। তাইলে কি, তাহলে 50 কিন্তু ক্রস করছে না ওনারা। তাহলে আদার দেন 50 কি? এই আদার দেন 50-র কাছে আমি মনে করি আমাদের এখনো নতুন রাজনৈতিক নিয়ে হাজির হওয়ার সুযোগ আছে। ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আপনাদেরও আছে না, আমি বলছি মানে আমরা যদি ওই প্রপার পলিটিক্সটা করতে পারি, আপনি যেটা দোষ ধরেছেন এটা সত্য, আমি খোলামেলা বলি, আপনি যেটা ইঙ্গিত করেছেন যে যাদের হাত ধরে এত বড় অভ্যুত্থান হয়েছে, কিছুটা মহৎ ভঙ্গ হয়েছে তাদের আচরণে, তাদের সরকারের পৃষ্ঠপোষকতার যে ইঙ্গিত আপনি দিয়েছেন, তাদের ভাষা আচরণে। কিন্তু এই জায়গাটাকে যদি আমরা সংশোধন করে, ভুল স্বীকার করে আবার যদি মানুষের সামনে হাজির হতে পারি, মানুষের কাছে তো বিকল্প নাই। আপনি দেখেন বিএনপি জামাতের মধ্যে তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এই দলগুলো 15 বছর ধরে এত বেশি নির্যাতন ভোগ করেছে, এত বেশি নিগ্রহের শিকার হয়েছে, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? আপনি দেখেন হাবিব ভাই এখন বিএনপি জামাতের বিরুদ্ধে যতগুলো অভিযোগ দিলেন, ওনারা তো একসাথে ছিলেন, তাহলে তখন আপনার মনে হয় না কেন যে জামাত একটা ইসলামী দল কিন্তু তার মধ্যে কোনো আলেম নাই? আপনার কেন মনে হয় না যে সে এত মিথ্যাচার করে? তখন আপনি কেন তাকে সংশোধন করেন নাই? সৎসঙ্গে স্বর্গবাস হয়ে বিএনপির সাথে এত সংসার করার পরও জামাতের চরিত্রের পরিশুদ্ধি করতে পারলেন না হাবিব ভাই, এটা তো আপনাদের বিরাট একটা ব্যর্থতা। হাবিবুর রহমান হাবিব, আমি বন্ধু ভাই উত্তরটা দিই যে এটা সংশোধন আমরা পরিবর্তন করতে পারেন, যে কথাটা বলছেন। জামাত ইতিপূর্বে কোনো সময়ে ক্ষমতা যেতেই হবে, যা বই আমরা যাওয়ার মতো সৃষ্টি হয়েছে এই চিন্তাটা করে না, এই জন্য তাদের রূপটা বের হয়নি। আপনি যতগুলো কথা বললেন না, আমরা ছিল না, কিন্তু হঠাৎ করে তারা মনে করে তারা ক্ষমতায় যাওয়ার মনে করার কারণটা কি? মনে করার কারণ পরিবর্তনের পর আপনারা যেভাবেই হোক, মানে এত জামাত যদি প্রশাসন থাকতো তাহলে আওয়ামী লীগ কি তাদের রাখতো, চাকরিতে রাখতো, বিদায়কে দিত না? এখন যেখানে হাত দেওয়া যায় সেখানে জামাত, যেখানে হাত দেওয়া যায় সেখানে জামাত। তা এরা মিশেছিল আওয়ামী লীগের সাথে। এত এত শিবির কেসে টাকা পয়সা তাহলে ছিল 14,000 বা 10,000 উপর প্যানেল ছিল, এত ছিল 10,000 ছিল। ছাত্রলীগ কোথায় ছিল? এই যে তারা মিশেছিল। ছাত্রলীগে আওয়ামী লীগে জামাত কি পরিমাণ ছিল সেটা এখন অ্যানালাইসিস হচ্ছে, বিএনপিতে কি পরিমাণ আছে সেটা এখন খুঁজে বের করা দরকার। সেটা আপনি বলতে না থাকতেই পারে। আমি যেটা বলি, মন থেকে বলি, আমরা এক ভুলক্ষরেও আমরা কিন্তু জামাতের বিরুদ্ধে বলতে চাইনি। জামাত প্রথমেই আঘাতটা করলো, আপনি যেটা বললেন যে এক ডাকাতকে তাড়িয়েছে, আরেক দল ডাকাতি করা শুরু করে দিয়েছে, বিএনপিকে মিন করে। আজহারি পর্যন্ত এই কথাটা বললো, লোকটা আমি শ্রদ্ধা করতাম। এই কথা বলার পর থেকে তাকে আমি আর মোটেই পছন্দ করি। আপনার বিরুদ্ধে বললেই তাকে, আমার বিরুদ্ধে না, এটা বলতে পারে না। উনি নিজে পালিয়েছিলেন মালয়েশিয়া, আমাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, উনি তখন আরামে ছিলেন। উনি এসে বলে ফেললেন এক ডাকাতকে আমরা তাড়িয়েছি, আরেকজন ডাকাতি প্রস্তুতি নিচ্ছে। গেল প্রথম কথা। তারা আমাদের শহীদ জিয়া রহমান বিরুদ্ধে কথা বলেছে, তাদের ভিপি ক্যান্ডিডেট ফ্যাসিস্ট খুনি জিয়া বলেছে, চাঁদাবাজ খুনি তারেক বলেছে, ম্যাডাম কি এতিমেটাকে আত্মসাৎ করে বেগম খালেদা রায় হওয়ার পরও এরপর চিন্তা করেন। আপনি যখন ছাত্রলীগ নেতা ছিলেন তখন জিয়া রহমানের বিরুদ্ধে বক্তব্য দেন না? না, সেটা ভিন্ন জিনিস, সেটা ভিন্ন জিনিস। এই যে কথাগুলি বলা, তারপরে আমি বললাম, আমি আপনাকে বলি শুরু হলো কী দিয়ে, আমি মিথ্যা কেন পছন্দ করা, কেন এটা বললে? এটা হলো যে আমার ওখানে আমার সাথে সম্পর্ক কারণ 15.5 বছর কোথায় ছিল এত ক্ষমতা? এই টক শোতে এসে বিভিন্ন জায়গায় তাদের উপর যখন সরকার অত্যাচার করেছে আমি মুখ খুলেছি, আমি একমাত্র। এবং সাইদি সাহেবকে যখন উনি মারা গেলেন, আমি প্রথম বলে হত্যা করা হয়েছে, 5 মিনিটের স্ট্যাটাস দিয়েছি। আধা ঘন্টার ভিতরে আমি লাইভে গিয়ে 30-35 মিনিট আমি বক্তব্য দিয়েছি, আসুন আপনারা পিজি হাসপাতালে আসুন, সাইদি সাহেবের জানাজা দক্ষিণ পাড়া না হওয়া সত্ত্বেও যেতে না পারে, সরকার জানাজা দিবে না, আমি বলেছি। আমি সেই যে সুকরণের বাড়ির কথা বলেছি, ওনাকে ভারতে নিয়ে গেছে, উনি রাজাকার ছিলেন না যে সাহেব, আমি বলেছি। এত ক্ষমতা কারো ছিল যে সাইদি সাহেব মারা গেলেন পিজি হাসপাতালে, আর আমি সাথে বললাম হত্যা করা হয়েছে।
কে বলতে পেরেছে? আমি বলেছি। একের পরে এইসব কথাগুলো বলেছি আমি। আমার এলাকায় তখন এত ভালো ভালো কথা না, বলছেন, ভালোভাবে না, আমি আওয়ামী লীগ অত্যাচার করেছে তখন তাদের এই রূপ তো তখন বের হয়নি। আওয়ামী লীগ ভিজা বেড়াল হয়েছিল তো, লুকেছিল তোদের মধ্যে, প্রকাশ তো পাইনি তখন। আমার ওখানে সিম্পল একটা দেবত্তর কলেজের অভিভাবক সদস্য ফর্ম কেনানি ঘটনা, আমাদের লোকের বসে ফর্মটা না অন্য একটা নেন, এই নিয়ে একটু ফর্ম নিয়ে মানে একটু টানাটানি হয়েছে, এই আর কিছু না। প্রশাসন এটাকে মিটিয়ে দেওয়ার জন্য দুই পক্ষকে ডেকেছে, তারা গেলেন না। না গিয়ে তারা সারা পাবনা মাস্তান সন্ত্রাসের সুযোগ ঈদে অস্ত্রপাতি জোগাড় করে আসরের নামাজ পড়ে তাদের পাশে একটা দোকান আছে, ওখান থেকে বোম ফুটা লাগে। আমাকে ওসি নিজে বলেছে বোমটা তারা ফুটিয়েছে, ওই পটকা বোম সবকে ফুটে ইমামুদ্দিন করতেছিলেন। ইমাম নামাজ শেষে মাইক দিয়ে বলছে, মুসল্লি ভাইরা নামাজ চলাকালীন সব বোমটা ফাটিয়েছে, যে এই যে আমাদের মসজিদ আক্রমণ করছে, গুলিবন্দুক নিয়ে বিএনপি প্রতিহত করুন। মসজিদ থেকে আসরের নামাজের টুপি মাথায় দিয়ে নায়াত থাকবে আল্লাহ আকবার বলে গিয়ে আমার পার্টি অবস্থানে 74টা মোটরসাইকেল ছিল, মানে দৈত্যও এরকম ভাঙে না নির্মমভাবে, 74 মানে গুড়িয়ে দিয়েছে। তারপর আমার অফিসটা ভেঙে তছনছ ছিল, পার্টির হোটেল ছিল। তারপর আমাদের সিনিয়র আসিফউদ্দিন, তাকে কুপিয়ে তাকে দমন করেছে। প্যানেসিয়ার রতন, তাকে ক্ষতবিক্ষত করেছে। তারপর ওখানে আমার মামুন ছিল, কীভাবে যে তাকে কুপিয়ে যাবে চিন্তা করতে পারে না। আজকেও যার জন্য আমি টাকা পাঠালাম এখন পিজি ঢাকা মেডিকেল হাসপাতালে, কামরুল, দেখছেন না ছবিতে, যে আমাদের আমির নকিবুল্লাহ টুপি মাথায় দিয়ে কীভাবে একটা মানুষকে কীভাবে আঘাত করতেছে, কোপাচ্ছে। এবং আমাদের আমি নিজে কেন মিথ্যাবাদী বললাম, এত ঘটনা করার পর তাদের নামে আমাদের মামলা নিতে চায় না প্রশাসন। তারপর নানা ব্যবস্থার মধ্যে দিয়ে মামলাটা নিয়েছে, আমি ওপেন বলতেছি। গ্রেফতার করেছে কিনা কাউকে? ওখানে আছে, হ্যাঁ, কাউকে গ্রেফতার করা হয়েছে? আমি বলি এই নকিবুল্লাহ 1 নম্বর আসামি, এই নকিবুল্লাহ গিয়ে ওসির সামনে গিয়ে থানায় গিয়ে বিএনপি নেতাদের নামে মামলা করলো। কোথায় আছে মামলার 1 নম্বর আসামি? প্রকাশ্যে ভিডিও আছে, যেভাবে তার মানে কি পুলিশ এবং প্রশাসন জামাতের পক্ষে কাজ করছে? ওই যে মামলা হয়েছে, তাদের গ্রেফতার করে নাই না, আমরা মামলা করেছি, আমরা মায়ের খেয়েছি মামলা করেছি, তাদের মায়ের না খেয়ে। আমার ঈশ্বরদের এই মামলাটা, চরগড়গড়ি যে মামলাটা, এখানে আবু তালেব মন্ডল আমাকে অফার দেওয়া হলো যে আবু তালেব মন্ডলের নামে মামলা হলে আপনার নামে মামলা হবে, আর পরোয়া করি না। তার মিথ্যা মামলা সর্বপ্রথম আমি সাজা ভোগ করেছি, 100টা দিয়ে আমার আপত্তি নেই, তার নামে মামলা হতে হবে। তার গাড়ির থেকে অস্ত্র সে নিজে গুলি করেছে, প্রত্যক্ষদর্শী বলেছে, তার গাড়ির সাথে ছিল, সে গুলি করেছে, গুলি করে আমার সেই গাড়িতে উঠে এসেছে। তার সাথে আমাকে মিলাবেন, দেন মামলা দেন, কোনো সমস্যা নাই। তো এই যে মিথ্যা কথা বলতে ভালোবাসে, এই জন্য বলি। এর মধ্যে একটা সমঝোতার প্রস্তাব ছিল, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই যে অবস্থা না, হ্যাঁ, ওই আমার মানিকগঞ্জ যেটা করলো স্বামী, এটা বাড়িঘর ভেঙেছে, ওই ভোটের ওই শেষ করে দিয়ে। তো এখন বিএনপি কারোর পোস্টার ছেড়ে না, বিএনপি কারোর পোস্টার ছেড়ে মনেও করে না, কারণ আমরা মনে করি না এখনও। হ্যাঁ, কিছু কিছু হয়তো প্রতিদ্বন্দ্বিতা হবে, এখন অত প্রবল প্রতিদ্বন্দ্বী আমরা এখন কিন্তু ভাবি না। হ্যাঁ, ভাবনা ভুল হতে পারে, রাজনীতি একটা যেতে পারে কি। তো এই জন্য আমি বলি যে আমরা এটা করে এখনও বলি যারা আন্দোলনকারী, আমরা যারা এগুলো দলগুলি ছিলাম, এখনও সংযত হয়ে একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য শান্তিপূর্ণ অবস্থায় সবস্থান করা উচিত। তা নাহলে পেটের চামড়া কারোরে। মিস্টার মঞ্জু, জাস্ট 2 মিনিট সময়, ক্লোজিং রিমার্কস। যে আলোচনাটা আপনি সূচনা করেছিলেন যে বেগম জিয়ার এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশান, তারেক রহমান দেশে আসবেন কি আসছেন না, এটা নিয়ে একটা ধোঁয়াশা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তারেক রহমান দেশে আসার ব্যাপারে কিন্তু যে কথাগুলো বলেছেন যে ওনার নিয়ন্ত্রণাধীন না, বা একটা উনি অবারিত না তার সুযোগটা, তো এটা কখন শেষ হবে? এবং বলতেও পারছেন না। তো এটা কখন, এটার কনক্লুশনটা কখন হবে? আমি তো বলছি বিষয়টা একটু ধোঁয়াশাপূর্ণ। একটা জায়গায় আলোচনায় শুনেছি যে এরকম যে হয়তো নির্বাচনী তফসিল ঘোষণা হলে এটা এই অবারিত জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, উনি তখন আসবেন দেশে। তো এটা এমন কি বেরিয়ে তফসিল ঘোষণা হলে কনফার্ম হওয়া যাচ্ছে নির্বাচন হবে। তফসিল ঘোষণা হলেও তো অতীতে বাংলাদেশই রেকর্ড আছে, নির্বাচন হয়নি। না, সেটাই আমি যেটা বলছি যে এটা এই জায়গাটায় একটা নির্বাচনের দিনও নির্বাচন পণ্ড হওয়ার, নির্বাচন হয়েও তো নির্বাচন বাতিল হয়েছে, এরকম বাংলাদেশের ঘটনার কোনো শেষ নাই। তো সেটা বলছি যে এটা আমি মনে করি এটা একটা কিছুটা ধোঁয়াশা এখানে তৈরি হয়েছে। মাঝখানে বিএনপির বিভিন্ন জায়গায় আমি দেখলাম যে তাদের প্রচার প্রচারণা বন্ধ ছিল, আবার আজকে থেকে দেখলাম বেশ আবার চালু হয়েছে বিভিন্ন জায়গায়। তো আমি যেটা একজন নাগরিক হিসেবে চাই সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে
এই মুহূর্তের জন্য হলেও আমি মনে করি যে ওনার সুস্থ হওয়াটা খুব জরুরি। উনি সুস্থ থাকলে উনি নির্বাচনটা হলে আমরা এক ধরনের প্রত্যাশা থাকবে। কিন্তু ওনার এই অসুস্থতাটা যদি লিঙ্গারিং হয় তাহলে একটা অনিশ্চয়তা, একটা শঙ্কা তো থাকবেই। কারণ আমরা যারা রাজনীতি করি দেখবেন আপনি, এই যে আমাকে এখন কথা বলতে হচ্ছে ওনার ইস্যু নিয়ে, একটা দায় তৈরি হবে যে হাসপাতালে গিয়ে ওনার একটু খোঁজ নিয়ে আসি, সারাক্ষণই মনে খচখচ করবে যে কী অবস্থা, খোঁজ নেওয়া। তো এই মানে আমি, দর্শকরা তো এখানে আছেনই, আমরা চাইবো যে বেগম জিয়া সুস্থ হয়ে আসুন, আগের মতোই উনি যেভাবে ফিরে এসেছেন সেভাবে আসুন, রাজনীতির অনিশ্চয়তাটা কেটে যাক। এবং বিএনপি জামাতের যে সংঘাতপূর্ণ পরিস্থিতি, এটা খুবই অ্যালার্মিং, এটা দূর হওয়া দরকার। সরকারের এখানে ভূমিকা, ব্যবস্থা নেওয়া দরকার। এবং আমরা যে তৃতীয় জোটের কথা চিন্তা করছি, সেটাও আমি ওটার ব্যাপারে আশাবাদী হতে চাই। যদি একটা তৃতীয় রাজনৈতিক জোট আকারে আমরা থাকি, মানুষের কাছে আমরা একটা বিকল্প হাজির করলাম, মানুষ যদি অ্যাকসেপ্ট না করলে করলো না, অসুবিধা কি? সুতরাং এভাবেই আমাদের দেশটাকে একটা ধন্যবাদ সেফ ল্যান্ডিংয়ে নিতে হবে। মিস্টার হাবিব, খুব ছোট্ট করে। হ্যাঁ, আমি খুবই ছোট্ট করে বলে একটা ভুল সংশোধন করে মঞ্জু ভাইকে। জামাতের আমের গায়েতে গুলি না, ওরা ঢিল টিল মানে বিক্ষিপ্ত হবে তো হয়েছে বিএনপির ঢিল, বিএনপির পক্ষ থেকে। বিএনপির পক্ষ থেকে তো যেহেতু বিএনপি গুলি করতেছে বা করতে তারা কোপাচ্ছে, তখন তারা করতেই পারে। বিএনপিতে মারতে যায়নি, তারা প্রতিহত করতে না, ওরা গুলি না, পাথর টাথরে ঢিল লাগছে, গুলি তো আমাদের কাছে নাই। ইতিমধ্যে হাবিব ভাই ফরেনসিক টেস্ট করে ফেলেছে। ফরেনসিক আপনি আশ্চর্য ব্যাপার, এই কথা বললে কিন্তু জামাতের মতো আমি বলবো না। দাঁড়িয়েবেলা ভোট না দিলে ইমান থাকবে না, ধানশিরে ভোট দিলে জান্নাতে যাবে না। এবারকার ভোট মুসলমান হওয়ার ভোট, আমি ওইভাবে কিন্তু বলবো না, আপনি বলেন না। এবার আরেকটা কথা আছে, আপনি যে বললেন এই প্রশাসন কতদিন পরে নির্বাচন হলে এই প্রশাসন সুন্দর সুস্থ হবে, শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে নিয়ে নির্বাচন করতে হবে, তার কাছে তারিখ যদি দেন 5 কর্তার ইচ্ছায় কর্ম, বা 10 বছর না 20 বছর পর, আমরা 20 বছর অপেক্ষা করব। যতদিন যাবে আরও পরিস্থিতি খারাপের দিকে যাবে, অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে। আর আজকে আমি বলছি, আল্লাহর কাছে আমি দোয়া করি, মহান আল্লাহ দেশনেত্রী বেগম খালেদাকে সুস্থ করে আমাদের মাঝে আশার সুযোগ দান করেন। সেই সাথে আমি বলবো, ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমি যেগুলি জামাতের এই সমস্ত অপকর্ম, দুষ্কর্ম, মিথ্যাচার নিয়ে কথা বলেছি, ম্যাডাম খালেদা জিয়া যতদিন সুস্থ ফিরে না আসবেন, আমি সেদিন এদের বিরুদ্ধে কথা না বলে মানে আল্লাহ পাকের কাছেই শুধু বলবো ম্যাডাম খালেদাকে সুস্থ করে দেন। ধন্যবাদ। আমি আর বলবো না ওদের বিরুদ্ধে, ম্যাডাম খালেদা সুস্থ না হওয়া পর্যন্ত, সুস্থ করে যে বলবো তাও না, আল্লাহ সুস্থ করে দিন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মুজিবুর রহমান মঞ্জু এবং মিস্টার হাবিবুর রহমান হাবিব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমরা সবাই বাংলাদেশের প্রতিটি নাগরিকই যে দল, পথ বা মতেরই হন না কেন, দেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী, জাতীয় নেত্রী, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেত্রী ছিলেন, একটি বড় দলের প্রধান, তার সুস্থতা আমরা সবাই কামনা করি। অনেকেই মনে করেন যে তিনি জীবনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন, কিন্তু তারপরও সকলেরই চাওয়া যে গণতান্ত্রিক উত্তরণের এই প্রক্রিয়ায় তিনি দীর্ঘকাল বাংলাদেশে গণতন্ত্রের জন্য সংগ্রামও করেছেন এবং সর্বশেষ লড়াইটাতেও তিনি নেতৃত্বে ছিলেন। তিনি এই উত্তরণ প্রক্রিয়াটা অন্তত সমাপ্ত হওয়া পর্যন্ত তিনি বেঁচে থাকুন, এটি সকলের প্রত্যাশা। কেউই চিরকাল বেঁচে থাকে না, সবাইকেই যেতে হবে আমাদের। কাজেই তার সুস্থতা আমাদের সবারই কাম্য এবং তার জন্য সবাই প্রার্থনা করেন, দোয়া করেন। একই সঙ্গে তারেক রহমান ফেরত আসবেন কি আসবেন না, এই আলোচনা আমরা করেছি। ওনার ফিরে আসা না আসা এটা ওনাদের দলের সিদ্ধান্ত, ওনাদের দলের বিষয়। তিনি একটি বড় দলের নেতা। আর মা ছেলের সম্পর্কের প্রশ্নে যে কথাটা অনেকেই বলছেন যে মা অসুস্থ, তিনি কেন আসছেন না, এটাও তাদের পারিবারিক বিষয়। মা ছেলের সম্পর্কের মধ্যে থাকাই সীমাবদ্ধ থাকা ভালো, কারণ অন্যের বিষয় নিয়ে, অন্যের পারিবারিক বিষয় নিয়ে, অন্যের সম্পর্ক নিয়ে আমরা কথা না বলাই ভালো। তৃতীয় প্রসঙ্গ যেটা হচ্ছে যে নির্বাচন এবং নির্বাচন পূর্ব যে পরিস্থিতিটা বেশ খানিকটা জটিল, নানা কারণে এই জটিল। তবে দেশের স্বার্থে, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সব স্বার্থেই বাংলাদেশের নির্বাচনটা খুব জরুরি। তবে একই সঙ্গে একথা বলতেই হবে, যদিও রাজনীতিবিদরা খুব পরিষ্কার করে একথা এখন আর বলেন না, কিন্তু এই দাবি করেই তারা দীর্ঘকাল সংগ্রাম করেছেন যে এটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশের জন্য দরকার। সে কথা আমাদের রাজনীতিবিদরা বলেন না, তাদের অনেকের আচরণেই মনে হয় যে নির্বাচনটা হলেই হলো, কিন্তু যেন তেন প্রকারের একটা নির্বাচন বাংলাদেশের জন্য কোনো কল্যাণ বয়ে আসবে না।
নির্বাচন দরকার, সম্ভব হলে আগামীকাল, কিন্তু সেটা যেন একটা নির্বাচন হয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।